নভেম্বর একটা হাই লেভেল ফোরামে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের জন্য একটা ন্যাশনাল ইনফরমেটিক্স ডিরেক্টরেট প্রয়োজন। সেটা না হওয়া পর্যন্ত কিন্তু পরিসংখ্যান কর্মকর্তাদেরই কিন্তু মাঠ পর্যায়ে তথ্য ব্যবস্থাপনার কাজও করতে হবে এবং আপনারা করছেন। আমরা দেখেছি যে অর্থনৈতিক সুমারির সময়ে আপনারা যত তথ্য ধারণ করেছেন সেগুলো ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টারের মাধ্যমে আপনারা সদর দপ্তরে পৌঁছে দিয়েছেন। এতে আমরা মনে করি যে তথ্য ব্যবস্থাপনার যে কাজ এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের যে অংশীদারিত্ব, আমরা স্যার বলি যে আমরা ডিজিটাল বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভের আমরা দেখাশোনা করি। অন্য স্তম্ভগুলো দেখেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়, আমরা একটা গুরুত্বপূর্ণ অংশীদার। আমি এই পর্যায়ে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তাদের সামনে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। এটা দুটো উদ্দেশ্য ছিল যে আপনারা মাঠ পর্যায় থেকে যারা এসছেন তারা যাতে আমাদের সামগ্রিক চিত্র আরেকবার দেখতে পান। এখানে দুদিন আপনারা অবস্থান করবেন, এই দুদিন আপনারা রেগুলেশন নিয়ে চিন্তা ভাবনা করেন। এবং স্যার আমাকে গতকালকে একটা নির্দেশ দিয়েছিলেন যে একটা সমন্বয় সভা জাতীয় কিছু হলে যাতে তিনি একটু সম্পৃক্ত হতে পারেন। তো আমার মনে হয় এটা একটা সমন্বয় সভার একটা প্রথম উদ্যোগ। আমরা নিয়মিতভাবে এই ধরনের সমন্বয় সভা করব, যেখানে মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সাথে সম্পৃক্ত হবেন। আমাদের হাতে প্রায় 12টি বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রস্তুত হয়ে আছে। সরকার 15টা বিভিন্ন কর্মসূচি সার্ভের আওতায় সেগুলো সম্পাদিত হয়েছে। আমরা প্রচুর লঞ্চিং এবং প্রকাশনা অনুষ্ঠান করব। সেখানে স্যার আমি আপনাকে এবং আমাদের মাননীয় মন্ত্রীকে আমাদের পাশে চাই, যাতে স্যার আমরা বিভিন্নভাবে আমাদের কাজকর্মের মূল্যায়ন করতে পারি এবং আপনাদের কাছ থেকে নির্দেশনা নিয়ে আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে কাজ করতে পারি। তো এই কথাগুলো বলে এবং মাঠ পর্যায় থেকে আমাদের সহকর্মীরা যারা এখানে এসছেন তারা সঠিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং আমাদের মহাপরিচালকের নিকট থেকে দিক নির্দেশনা নিয়ে তারা আমাদের সুমারি এবং কর্মসূচিগুলো আপনাকে সফলভাবে বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের পক্ষ থেকে সর্বান্তকরণে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ। পরিকল্পনা মন্ত্রণালয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী, সভাপতি, মাননীয় সচিব পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগ জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, উপস্থিত সচিববৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয় তো আমরা অলরেডি তাকে কাছে বিলম্ব করে ফেলেছি, যেহেতু তারা আছেন এই জন্য খুব তেমন কোনো কিছু বলবো না। আমি শুধু একটা কথা বলি যে বর্তমান সরকার কিন্তু পরিসংখ্যানের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং তার ফলে বর্তমান সরকার অনেকগুলো কার্যক্রম পরিসংখ্যান নিয়োজন করেছে। যেমন আমাদের আইনগত ভিত্তিগুলো আগে ছড়ানো ছিল, আমরা একটা পিরিয়ড ছিল এবং কতগুলো অফিসিয়াল অর্ডার ছিল, সেটা দিয়ে পরিসংখ্যান বিভাগ চলত। বর্তমান সরকার পরিসংখ্যান আইন 2013 প্রণয়ন করেছে এবং আমাদের সমন্বিত এই পরিসংখ্যান ব্যবস্থাকে সমন্বিতভাবে একদম সার্বিক একটা পরিসংখ্যান ব্যবস্থা উন্নয়নের জন্য সরকার ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স প্রণয়ন করেছে। এখন আমরা পরিসংখ্যানের উন্নয়নের জন্য যে সমস্ত কার্যক্রম নিব মূলত সমস্তটাই এই আমরেলার আওতায় আমরা সম্পন্ন করি। সুতরাং আমাদের জন্য সরকার একটা নির্দেশনামূলক 10 বছর নির্দেশনামূলক পরিকল্পনা দিয়েছে। বর্তমান সরকার আরও যেটা কাজ করেছেন, সরকার মনে করেন পরিসংখ্যানের গুণগত মানের জন্য মাঠ পর্যায়ের বিস্তৃতি দরকার। এই বিবেচনা নিয়ে সরকার কিন্তু আমাদের জেলা পরিষদ পর্যায়ে আমাদের অফিসগুলো ক্রিয়েট করে দিয়েছে এবং বিভাগীয় পর্যায়ে আমাদের অফিস ক্রিয়েট করেছে এবং উপজেলা পর্যায়ের অফিস যেটা সেকেন্ড ক্লাস ছিল সেটাকে আপগ্রেড করে ক্লাস 1 করেছে এবং ক্যাডার পোস্টে রূপান্তর করেছে।
সুতরাং পরিসংখ্যান এই মুহূর্তে একটা ব্যাপক শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এর ফলে আমি এটা বললাম এই জন্য, এর ফলে যেটা হলো আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা আছে তাদের কিন্তু রেসপন্সিবিলিটিটা অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যে পরিমাণ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে আমাদেরকে উপহার হিসেবে সরকার যেটা দিয়েছে, সেই উপহারের প্রতিদান দেওয়া, গুণগত মানসম্পন্ন পরিসংখ্যান প্রদান করা আমাদের জন্য এখন কিন্তু নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। অফিসিয়াল এবং নৈতিক দুইটা বিষয় আমাদের, অফিসিয়াল দায়িত্ব তো আছে, আমাদের এখন নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সরকারকে সেই যথাযথ পরিসংখ্যান দিয়ে সহায়তা করা। এই জন্য আমি আপনাদেরকে আপনাদের জানি অনেকগুলো সমস্যা আপনারা বলেছেন মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় অবশ্যই এগুলো আমাদের এখানে লাস্ট উনি করবেন। আমরা স্যারকে জানি অনেক আগে থেকে, স্যারের ব্যক্তিগত সবসময় আমরা সহায়তা পাব। তবে আপনাদের কাছে আমার যেটা অনুরোধ থাকবে সেটা হলো যে এই সমস্যাকে সমস্যা না করে আপনার যেহেতু এটা দায়িত্ব পালনের জন্য আপনার উদ্ভাবনী শক্তিকে ব্যবহার করে এই সমস্যাকে পাশ কাটিয়ে আপনাকে এই মুহূর্তে যেটা আপনার দায়িত্ব সেটাকে সম্পূর্ণ করতে হবে। এই সম্পূর্ণ করার জন্য মূলত করার কি, এই জন্যই আপনাদেরকে আমরা এই পর্যায়ে ডেকে এনেছি এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের সম্মানিত সচিব মহোদয় আপনাদেরকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আমি প্রত্যাশা করবো আপনারা এইগুলো প্রতিপালন করে সমস্যা সম্পূর্ণ অবস্থায় পরিসংখ্যানের ব্যবস্থা সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন। মাননীয় মন্ত্রী মহোদয় সময় সংকীর্ণতার বিভিন্ন ব্যস্ততার মাঝে আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সম্মানিত অতিথিবৃন্দ যারা কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সকলকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনাদের সবাইকে আপনাদের আমন্ত্রণ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান এখানে পরিসমাপ্তি চাচ্ছি। আল্লাহ হাফেজ। মাঠ পর্যায়ে থেকে আড়াইটার সময় নিচতলার কনফারেন্স রুমে শুরু হবে। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের প্রস্তুতি সমাধি ও ভাসমান করোনা কর্মসূচির পক্ষ থেকে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সবাইকে ধন্যবাদ।
বিষয় আছে তো ভাই, সব তো আর ভেঙে বলা যায় না। তোমরা তো দেখতেছো যে একসাথে কয়টা প্রোগ্রাম চলতেছে, ঠিক না? এইটা তো একটু ইয়ে করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। এইটা যদি শুধু মস্তিষ্কমারি হতো তাহলে আমরা একভাবে চালাতে পারতাম। এখন আমরাও তো ছাড় দিতে হয়েছে না? সকাল থেকে দেখছো যে কতগুলো প্রোগ্রাম একসাথে হচ্ছে। এখন কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে আমরা 10 মিনিট যদি কথা বলি একসাথে সবাই শুনি, আর যদি বলি যে না আমরা শুনবো না তাহলে আমরা যাই। এখন কেউ বলবে, কেউ চা রেডি হয় না, আমি যে এখন ব্রেকটা দিব। সেন্সার পরিচালক মহোদয় থেকে সংক্ষেপে দু একটা কথা শুনবো। আমাদের মস্তিষ্কমারি ও ভাসমান লোকগণনা 2014 কর্মসূচি পরিচালকের কাছ থেকে দু একটা কথা শুনবো। তো আমার মনে আগে আমরা আমাদের কর্মসূচি পরিচালক এবং পরিচালক ডেমোগ্রাফি উইং স্যারের কাছ থেকে দু একটা কথা শুনি, যেহেতু জাহিদ স্যার অলরেডি দু একটা আলোচনা করছে। তারপর জাহিদ স্যার বলবে, এরপরে আমরা যদি চাটা রেডি হয়ে যায় দেখে যাবো। আমাদের ধৈর্য ধরে অন্তত 10-15 মিনিট একটু অপেক্ষা করি। ঠিক প্রিয় সহকর্মীবৃন্দ, আমি কোনো ভূমিকা দিচ্ছি না, কি ভালো লাগবে না এই শেষ বিকেলে আপনাদের। আপনারা অনেকগুলি প্রশিক্ষণ একই সাথে পড়ায় আপনারা ক্লান্ত। মস্তিষ্কমারি আপনারা জানেন প্রথম এবং দ্বিতীয় জোনাল অপারেশন শেষ হওয়ার পরে আমরা 25 এবং 25শে এপ্রিল এটা শুরু হয়ে 2রা মে পর্যন্ত চলবে। এবং এই তারিখটা নির্ধারিত হওয়ার সাথে সাথে এর পূর্ব এবং পরের তারিখগুলি আমরা ঠিক করেছিলাম। প্রথমে একটা তারিখ আপনারা পেয়েছিলেন যে 16 তারিখ, সেই তারিখটা আবার আমাদেরকে পরিবর্তন করতে হয়েছে। সেই পরিবর্তিত তারিখ অনুসারে আজকে আপনারা এসেছেন। গতকালকে আমাদের আরেকটা প্রোগ্রাম কমিটি মিটিং করছেন, কমিটি ইনফরমেশন পান নাই, আবার টাকা পয়সাও দিতে পারি নাই। তো আসার কথা হচ্ছে এটা যে আমরা যে কমিটিটা প্রস্তাব করেছিলাম ওই কমিটিটি একটা স্থায়ী কমিটি হিসেবে আদেশ হয়েছে। এরপরে আর আমাদের কমিটি করতে হবে না, ওই কমিটি আমাদের স্থায়ী কমিটি হিসেবে কাজ করবে। এটা একটা ক্যাবিনেট ডিভিশনের অনুমোদন কৃত কমিটি, সুতরাং এটা একটা বিবিএস এর কিন্তু বিশাল অর্জন হয়ে গেছে। আপনাদের এইবার একটু কষ্ট হলেও আর আপনাদের আর বারবার কমিটি করতে গিয়ে এই কষ্ট আর করতে হবে না। আর কমিটি মিটিং এর যে টাকা পয়সা এটা আপনাদেরকে চালাতে হচ্ছে। আমরা টাকা পেয়েছি, টাকা তুলেছি, আপনাদেরকে দেব। তো কিভাবে দেব, কত টাকা দেব সেটা একটু অনুমোদন দিয়ে দেব, হয়তো একটু পাস করে হবে। মস্তিষ্কমারি পরিচালনা করতে গিয়ে আর্থিক সমস্যা আর আমাদের নেই। আমরা আপনাদের যেটা প্রয়োজন সেই টাকাটা দেব। আর আমি নিজে প্রশিক্ষণ দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে যিনি পিডি ওনার পক্ষে যতই ভালো লাগুক, যতই আনন্দ থাকুক, আর্থিক ব্যবস্থাপনা অন্যান্য কার্যক্রম করতে গিয়ে
এই প্রশিক্ষণে আর সে বসতে পারে না। এই জন্য ডক্টর দীপঙ্কর, কবিরুদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহিন, আর কি আছে সিকদার স্যার, তো আমাদের স্যার আছেন আমাদের অভিভাবক, আর আমাদের পরিচালক মহোদয় উনিও প্রশিক্ষণ দিবেন। আর আমি একেবারে শেষে আগামীকালকে একটা রিভিউ করব, যেটা আমার বলা যে এই যে একেবারে মানে নিরবচ্ছিন্ন ভাবে করা, শুক্রবার শনি নেই, কোনো বন্ধ নাই, এটা যেমন আমাদের একটা কষ্টের বিষয়, আবার এটা কিন্তু একটা অর্জন। দেখেন বিবিসির এতগুলি কর্মসূচি, এত কাজ হয়েছে, যা আসলে এগুলি সেট করাটা একটা ডিফিকাল্ট কাজ। আমি বসলেও যে কষ্ট এভাবে সেট করতে হতো, আপনাকে যদি ঘুরিয়ে আমার চেয়ারে এনে দেয় একইভাবে আপনাকেও এভাবে সেট করতে দিয়ে কষ্ট হবে। আমার অনুরোধ হলো যে শুক্রবার আপনারা কষ্ট করে যে করবেন, এই কষ্টটা দেশ এবং জাতির সাথে আপনারা মেনে নেবেন। আর যেহেতু আমরা শনিবারে ট্রেনিং আমার ছিল, সচিব মহোদয় আমাদেরকে ওইভাবে দিলেন যে শনিবার ট্রেনিং দিলে আমাদের যেতে একটু কষ্ট হবে, বা অনেকে আবার মিটিং, যদি কারো মিটিং বাকি থেকে থাকে সেটা একটা করার যোগাযোগের ব্যাপার আছে। সেই জন্য আমরা আজকে একটু রাত করে এবং রাতের খাবার খেয়ে তারপর আমরা যাব। আপনারা এটা জানেন কিনা? আচ্ছা, এই অসুবিধা নাই। আমরা এটা মানে আমরা খুব সময় নষ্ট না করে শেষ করব। আর আসলে আপনারা সবাই ম্যাক্সিমাম ইংরেজন ছাড়া এই যে 25 মানের প্রশ্ন যখন দেখবেন, এই খানা কাকে বলে, শহরে কেন আসছে, কি করে, মনের উপকরণ কি, যে প্রশ্নপত্র যে কভারেজ, এটা আমাদের মনে হয় বেশি সময় লাগবে না। আমি একটু হালকা করে দিচ্ছি, আমার যারা প্রশিক্ষক হালকা করে দিচ্ছে, ট্রেনিং হবে না। তা আমার ধারণা যে আমি কোশ্চেন এবং ম্যানুয়াল আপনাদের পাঠিয়েছি, আপনারা কে পেয়েছিলেন, পাঠিয়েছি এই জন্য যে আপনারা যদি এটা আগে দেখে আসেন, আপনাদেরকে প্রশ্ন করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। যেহেতু আমাদের সময় কম, আজকে পূর্ণ দিবস, যদি আমি প্রশিক্ষণ দিতে পারতাম, কালকে পারতাম, তাহলে আমার এটা দিতে হতো না। আর প্রশিক্ষণের ম্যানুয়াল বা প্রশ্নপত্রটা আগে যাতে দেওয়া হয়, সেরকম একটা ব্যবস্থা এরকম চালু করলাম। যদি ভবিষ্যতে আমার সহকর্মী এভাবে দেয়, সেটা একটা প্রত্যাশা রেখে আমি দিয়েছি যেভাবে দেওয়া যায় এবং আগেই দেওয়া উচিত। তো আমি আর সময় নেব না, আমি দেখি আপনাদের চায়ের যে ব্যবস্থাটা হয়েছে, সেই চা এবং নামাজ বিরতি দিয়ে মাগরিব করে 6টা কততে, মাগরিবের আগে একটা লেকচার, পূর্ণাঙ্গ লেকচার হতে পারবে চায়ের আগে। আমি না, আপনার কথা বলতে থাকেন, চাটা আমরা এমন ধরনের আমি গেছিলাম মাননীয় মন্ত্রী মহোদয় সাক্ষাৎকার আনতে, ওনার সাক্ষাৎকার পেয়েছি, আবার উনি একটা প্রোগ্রাম দিয়েছেন, ওইটা আবার তাকে জানাতে হবে। সেই জন্য মানে আমরা একটা দৌড়দৌড়ির মধ্যে আছি। আবার আপনাদেরকে যে টাকা দেবো, টাকা তো অনুমোদন ছাড়া দেওয়া যাবে না। সেই আমার যে সহকর্মীরা এটা তৈরি করে এখনো দিতে পারেন না, এটা দিয়ে অনুমোদন আমার কাছে নিতে হবে। টাকার অনুমোদন না নিলে তো কালকে খালি হাতে দিলে হবে, পরশু দিলাম, তখন আমাকে আপনাদের পিছনে দৌড়তে অনেক কষ্ট, আমাকে টাকা পয়সার দিকে দৌড়াতে হবে। আর আপনাদের নাস্তা কি হয়েছে আমি দেখি, নাস্তা কি হয়েছে, আচ্ছা আমি একটা ব্যবস্থা করি, আপনারা একটু বক্তব্য শুনেন। আপনি কি নগদ টাকা দেওয়ার প্ল্যান করতেছেন কালকে? আগামীকাল কি নগদ টাকা দেওয়ার প্ল্যান করতেছেন স্যার? নগদ টাকা যদি দিতে না পারি সেজন্য মাফ করে দিতে হবে, কারণ নগদ টাকা আমি দেই না। আমি যতগুলি প্রোগ্রাম আমার জীবনে করেছি, আমি নগদ টাকা দিয়ে কারো বিপদে ফেলি না। কারণ আপনি রাস্তা দিয়ে যাবেন, অনেক 2 লক্ষ টাকা নিলে অনেকে মনে করে না কিছু, আবার অনেকে 5,000 টাকা নিলেও অনেক। আমি টাকা ব্যাংক ড্রাফট বা চেক এর মাধ্যমে যাবে, এটা 2 ধরনের ডকুমেন্ট থাকে। আমি আপনাকে কি দিলাম আর আপনি কি পেলেন, এটা একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার। ক্যাশ টাকা দিলাম, এর মধ্যে হিসাব রাখাটা টাফ, তারপর সবচেয়ে করে বহনটা খুবই টাফ। আমি নিয়ে আসবো আপনাদের 70 জনের টাকা, তো সেটা একটা টিপিক্যাল ব্যাপার। তো এটা আমাদের আরো আসবে এবং ট্রেনিং থেকে একটু সহজভাবে নেই, কারণ আবার বিবিএস এর কোনো কর্মসূচি বা কোনো উইং এর কাজ বা এফআইএস এর কাজ, এটা আপনাদেরও আলোচনা দরকার। ওই উইংগুলো ওইভাবেই একটা সময় করে আলোচনা করে নিয়েছেন, এমআইএস সকালে গিয়েছে, তাই না? আর তারপরে এমএস বিএসবি হয়েছে, এরপরে তো শুধু 25 মিনিট কাজ করবে, তাহলে তো একেবারে
আপনারা একটু রেস্ট নেন, চা খান, কারণ এত লোডের পরে আমাদের এই কথাও ভালো লাগতেছে না আপনাদের, আর প্রশিক্ষণ কতটুকু দিতে পারবো দেখি চেষ্টা করে। একটু সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এর আগে যে কয়টা করছে প্রধান ছিল না, বস্তি সুমারি ট্রেনিং কে উপলক্ষ করে কিন্তু ওগুলো করা হয়েছে, যার কাজে মূল কার্যক্রম মধ্যে এখন শুরু হয়েছে। তো আমার মনে হয় যে আপনাদের যে এই সুমারি ট্রেনিং যে প্রশ্নপত্র আগে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে বা ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং প্রশ্নপত্র আপনারা দেখছেন খুব ইজি এবং খুব সহজে এটা করা যাবে। তারপরে আমাদের কালকে ভেরিফিকেশন ফিল্ডে আমাদের ভিজিট আছে, যেহেতু আমাদের এটা ট্রেনিং এর একটা পার্ট হিসেবে আছে। তো আমরা এটা আমি আর একটু বলি ভূমিকা বলে যে এটা আমাদের তৃতীয় হলো আমাদের বস্তি সুমারি। এর আগে 2টা আমাদের সুমারি হয়েছে। তবে এটা সুমারি যদি সুমারি বলি, কিন্তু এটা জরিপের থেকে এটা কিন্তু কম। আমরা সারা বাংলাদেশে আমরা হিসাব করে দেখছি 1 ট্রাক মালও হয় না। তো সেই হিসাবে এটা কিন্তু জরিপের সমান আর কি। তারপরে যেহেতু সুমারি, আমরা এটা সুমারি বলবো, এবং যেহেতু আমরা আজকে ট্রেনিং শুরু হয়ে গেছে, তার মানে আমরা মাঠে নেমে গেছি, সুমারির কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এই কারণে আপনাদের আমি করব যে আজকে যতক্ষণ আমরা পারি আজকে ট্রেনিং করব। আর পিডি সাহেব রাতের খাবারের ব্যবস্থা করছেন, সেটা আমরা আপনাদের আগাম জানিয়ে দিচ্ছেন। এবং সেই সাথে আপনাদের যেহেতু 2-1 প্রশ্ন উঠেছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু সেগুলো আমরা পরে আলাপ করব। তো আমার মনে হয় যে আপনাদের ট্রেনিংটা একটু ভালো করে নেবেন, যাদের হয়তো কিছু আছে কোনো হেজিটেশন না করে আপনারা সরাসরি যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, সাথে সাথে আপনারা করে নেবেন। তাহলে আমার মনে হয় যে একদম খুব ভালো একটা আমরা বস্তি সুমারি আমরা উপহার দিতে পারবো। তো আর আপনাদের যেহেতু এবার মানে অনেক নতুন এবং আপনাদের পুরাতন মিলে আপনাদের কম্বিনেশনের মাধ্যমে এই সুমারিটা হবে। তো আমার মনে হয় খুবই ভালো একটা আমরা সুমারি আয়োজন করতে পারবো। আর আমি আপনাদের আর কথা বাড়াবো না। তো আপনারা ট্রেনিং আজকে এবং কালকে খুব ভালোভাবে ট্রেনিংটা নেবেন, এবং সেই সাথে আপনারা ফিল্ডে গিয়ে ট্রেনিং দেবেন, যেহেতু আপনারা মাস্টার ট্রেনার হিসাবে কাজ করবেন। তো যাতে ট্রেনিংটা ইউনিফর্ম হয়, সব জায়গায় যাতে হয়, এই কারণে আমি বলছি যে কোনো ধরনের যদি কনফিউশন বা কোনো ধরনের যদি বুঝতে অসুবিধা হয় বা তাহলে সাথে সাথে ক্লিয়ার করে নেবেন, কোনো লজ্জা শরম না করে হয়তো আপনার জিজ্ঞাসা করে নেবেন, তাহলে আপনাদের কাজটা খুব ভালো হবে। তো আমি মনে হয় যে আপনাদের আর সময় না নিয়ে সকলকে কষ্ট করে যে আপনারা আসছেন, এবং এই যাবৎ যে সকাল থেকে শুরু করে যতগুলো হয়ে গেছে এই পর্যন্ত যে আপনারা ধৈর্য ধরে শোনার জন্য, আপনাদের ঢাকায় কষ্ট করে আসেন, এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখানে প্রশিক্ষণ সূচিতে দেখা যাচ্ছে প্রথমে আমরা পরিচিতি ও জিও কোড দিয়ে শুরু করেছি। ঠিক আছে, কিন্তু জিও কোডের ব্যাপারটা আমরা ডিল করেছি প্রথম জোনাল অপারেশন। আমরা ছোট্ট একটা ব্যানার দিয়েছিলাম, আপনারা এটা প্রেজেন্ট করছেন, থেকে দিচ্ছেন ব্যানারটা, ওখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে ম্যাপিং। আর প্রথম জোনাল অপারেশনটাই ছিল যে গোনা রাখা ভাগ করা, সুপারভাইজারের ব্যাকগ্রাউন্ড এবং জিও কোড পরিস্থিতি সম্পর্কে, ওখানে জিও কোড সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এখানে যে ফিল্ড ম্যানুয়াল এবং প্রশিক্ষণ ম্যানুয়াল সেগুলো নাই। আমি বলছি আর কি, আমাদের কাছে একটা খাম আছে, খামটা দেখেন, খামটার মধ্যে একটা পরিচিতির লেখা আছে, পরিচিতি ও জিও কোড। এখানে পরিচিতি হচ্ছে যে একটা পার্টিকুলার এলাকা, কোন একটা এলাকার পাশে এখানে আমাদের এসে কি বলে বিএনপি বস্তিতে গেলেন, ওই পার্টিকুলার এলাকাটা কোন একটা বিভাগ, কোন একটা জেলা, কোন একটা থানা, কোন একটা কর্পোরেশন, ওয়ার্ড, মহল্লার অধীনে সেই ঠিকানাটা লেখা এবং ঠিকানাটাকে একটা কোড নাম্বার দেওয়া,
স্পেসিফাই করা জিও কোড। জিও কোডটা কিছুই না, কোনো একটা এলাকাকে কোড দিয়ে স্পেসিফাই করা। না, এই কাজ আমরা বহুদিন যাবত করছি, রাইট ফ্রম 1981। এখানে যারা পূজার আছেন তাদের পূজার কোনো অসুবিধা নেই, নতুন যারা আসছেন তারাও বেশ কিছুদিন হয়েছে অলরেডি ব্যবহার করছে বলে আমার বিশ্বাস। এই অ্যাসপেক্টে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। একজন গণনাকারীর জন্য, একজন গণনাকারীর জন্য তো একাধিক লাগবে, একাধিক মহল্লায় কাজ করলে একাধিক মহল্লার নাম দিয়ে একাধিক কোড দিয়ে দিবে। শুধু একাধিক না তো, একজন গণনাকারী তো তার দুইটা উপজেলা মিলে ওটা তো দুটো উপজেলা মিলে তো অল্প সংখ্যা, দুইটা তিনটা উপজেলা ভাই মিলে, এগুলোর সংখ্যা খুব কম। সেক্ষেত্রে অবলিক দিয়ে এরকম গণনাকারী সারা বাংলাদেশে হয়তো আছে সে 20-30-50 জন, বেশ কয়েকজন আছে। এটা বেশি না, সংখ্যা কম। এবার বই আবার আছে, প্রত্যেক বই আছে, আবার প্রত্যেক বই আছে, প্রত্যেকটা বই আছে। এবং একটা বস্তি ছোট যদি 5টা খানা হয় তার জন্য আলাদা একটা বই দেওয়া হবে, এটা আমাদের ইনস্ট্রাকশন। না, 5টা খানার জন্য যদি একটা বস্তি হয়, 5টা খানার সমন্বয় 10 পাতা বই করেছে, ওরকম একটা 10 পাতা বই দেওয়া হবে। স্যার প্রশ্ন ওইটা না, প্রশ্ন হচ্ছে কি স্যার, আমাদের এখানে একজন গণনাকারী 3টে উপজেলা বা 2টে